ডাকসু নিয়ে এমন জঘন্য বিদঘুটে কথা হতে পারে যা কল্পনাই করা যায় না। কি হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন। ডাকসুতে সর্বমিত্র চাকমা পদত্যাগ করতে যাচ্ছেন। তবে এই জঘন্যতার সাথে এই পদত্যাগ করার কোনো সম্পর্ক নেই। জামায়াতের বরগুনার এক নেতা ডাকসুকে বলেছেন বেশ্যাপাড়ার সাথে তুলনা করেছেন। এটা নিয়ে মোস্তফা ফিরোজ একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে মোস্তফা ফিরোজ বলতে চেয়েছে ডাকসু নিয়ে এত জঘন্য কথা হতে পারে তা কল্পনাই করা যায় না। এটা অকল্পনীয় লেগেছে মোস্তফা ফিরোজের কাছে। আমার কাছে ব্যক্তিগতভাবে অকল্পনীয় মনে হয়নি। না হবার কারণ হলো বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা শেহরিন আমিন মোনামিকে নিয়ে বিএনপি ঘোরতর সমর্থক কর্মী বলা যায়, একজন সাংবাদিক, সে এই মোনামিকে নিয়ে যে নোংরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তা অর্গানাইজড এবং মামলা হয়েছে তার বিরুদ্ধে। এটা নিয়েও মোস্তফা ফিরোজ কিন্তু ভিডিও বানায় নাই। ইউনিভার্সিটি একজন শিক্ষিকা, মেধাবী শিক্ষিকা, নারী মানুষ, তাকে নিয়ে যে জঘন্য কথা বলেছে এটা নিয়ে কিছু হয়নি। ছাত্রদলের এক নেতা, প্রান্তিক নেতা তারেক জিয়া, যাকে বাহবা দিয়েছে, বলেছে এই ছাত্রদলের নেতাকে আমি ফলো করি। সে বলেছে বাংলাদেশের প্রবাসীরা নাকি তাদের স্ত্রীকে বন্ধক রেখেছে জামায়াতের আমিরের কাছে। এটাও মোস্তফা ফিরোজের কাছে জঘন্য মনে হয়নি। জঘন্য মনে হয়েছে ডাকসুকে বেশ্যাপাড়া বলেছে, এরপরে মাদকের আড্ডাখানা বলেছে, নেশার আড্ডাখানা বলেছে। ডাকসুতে যে নেশা হয় এটা তো সত্য। সর্বমিত্র চাকমা কিছুদিন আগে কি লড়াইটা করলো ডাকসুকে নেশামুক্ত করার জন্য, বুঝছেন? আর ডাকসুতে বেশ্যাপাড়া বলছে, শুনতে খুব খারাপ শোনা যায়। আমরা শাহবাগ আন্দোলনের সময় শুনছি, দেখছি 2012 সালে ডাকসুতে কি পরিমাণ ব্যবহৃত কন্ডম রাস্তাঘাটে, রাজু চত্বরে, ডাকসুর সামনে, সরোয়ার্দী উর্দুতে তার কথা নাই, হাঁটা যায়, আপনি আত্মীয় স্বজন নিয়ে হাঁটতে পারবেন। যাই হোক, এটা মোস্তফা ফিরোজের কাছে জঘন্য মনে হয়েছে। এই যে চরমোনাইকে নিয়ে সেই জল্পনা কল্পনা, আমরা যা ভাবছি ভারতের দাস হয়ে কাজ করে, বিএনপির ঘরানার হয়ে কাজ করে, জামায়াত শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদেরকে এখনো বিএনপি চিনতে পারে নাই, নাকি চিনতে পেরেছে বহু আগেই ভুলে গিয়েছে। ঘটনা কোনটা? নাসিরউদ্দিন, হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে গালাগালি করো। ওই যে পাপিয়া আবার বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আম্মার এত সাহস কোথায় পায়। আমি বলি আম্মার এত সাহস কোথায় পায় তা জানি না, তবে তুমি যে সাহস পাও পাপিয়া, এই সাহস তোমাকে এই আম্মারেরা দিয়েছে। এই সালাউদ্দিন আম্মারেরা যদি জন্ম না হতো, পাপিয়াদের গলার এত জোর থাকতো না, তারেক রহমানের এই জেলায় জেলায় বক্তব্য দেয়া লাগতো না। এই ডাকসুর পোলাপাইন সাদেক কায়েম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আম্মার, শহীদ শরীফ ওসমান হাদি, এদের কারণেই তোমাদের গলার জোর। এখনো চিনো নাই জামায়াত শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস? বিএনপি চিনছ, এখন ভুলে গেছ, আবার টের পাইবা সময় আসলে। যখন সময় আসবে তখন ঠিকই টের পাবা। এখন এই যে ত্রিমুখী তিনটা বিষয় দেখেন, সাদেক কায়েমের কে খেয়ে দিছে জামায়াতের এই নেতা, বরগুনার নেতা। সে দেখেন ঘটনাটা একটু রিলেট করায় আপনাদেরকে। এসব নেতারা এই সংগঠনকে বিপদে ফেলায়। সে সত্য কথা বলছে কিন্তু সময় উপযোগী না। আপনি ক্ষমতায় আসলে এখন সাথে সাথে কি শরিয়া বাস্তবায়ন করতে পারবেন না? আগে মানুষকে প্রস্তুত করতে হবে, বুঝাতে হবে, গণভোট দিতে হবে, তাই না? সাদেক কায়েমের কয়দিন আগে, পরশু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চাঁদাবাজি করে ছাত্রদল,
সেটা কিন্তু প্রকাশ করেছে স্ক্রিনের মাধ্যমে। বিগ স্ক্রিনে একদম সবাইকে দেখাইছে কোথায় কোথায় চাঁদাবাজি করে, কিভাবে চাঁদাবাজি করে, কার দোকান ভাঙচুর করে, সব দেখাইছে। 2 দিন না যেতেই জামায়াতের এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করার সাথে কোনো যোগ আছে? আপনি খবর নিয়ে দেখেন, জামায়াতের ওই নেতা কোনো গুরুত্বপূর্ণ নেতা না, 1 নম্বর। 2 নম্বর, জামায়াত যে ধরনের প্রশিক্ষণ দেয় তাদের নেতাদেরকে, সে সেইভাবে প্রশিক্ষিত না। হয়তো কিছু টাকা পয়সা আছে, আর নমিনেশন তো মানুষ অনেককে দেয়, ক্ষমতার রাজনীতি, তাই না? বিএনপির মতো তো আর ধর্ষক ঋণ খেলাপিদেরকে দেয় নাই জামাত। কিন্তু এই জামায়াতের নেতার তদন্ত হওয়া দরকার। যা আওয়ামী লীগেরা খোঁচা দিয়ে তাকে এই মন্তব্য করাইছে, সাদেক কায়েমকে বিপদে ফেলার জন্য, ছাত্রদলকে উদ্ধার করার জন্য জামায়াতের এই নেতা এই বক্তব্য দিচ্ছে। এখন সরি বললে লাভ হবে? বেটা অসভ্য। জামাতের মধ্যে তো আমি জানি 2-4টা খারাপ লোক আছে, এটা হইলো সেটা একটা বরগুনার এটা। তবে সে মিছা কথা কয় নাই, সময় মতো বলে নাই। ছাত্রদল যেখানে বলতেছে আমাদেরকে নাই করে দিছে ডাকসু, এখন এটা বলে কি করলো, সাদেক কায়েমকে আবার চাপে ফেলে দিল না? ডাকসুর তো প্রতীক হয়ে উঠছে সাদেক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামায়াতের প্রতীক, শিবিরের প্রতীক এখন, তাই না? এখন আবার এটা যেমন সত্য জামায়াত নেতা সঠিক বলে নাই, আবার মোস্তফা ফিরোজ যে উদ্দাম নিয়ে নিরপেক্ষ হয়ে উঠছে, জঘন্য কথা বলছে ডাকসু নিয়ে। কেন বেটা, দেশের লক্ষ লক্ষ নারীকে যে অপমান করছে, তোর কাছে এটা জঘন্য মনে হয় নাই? লক্ষ লক্ষ নারীকে বলছে যে বিদেশ যাওয়ার সময় তাদের বউকে বন্ধক রেখে যায় জামায়াতের আমেরিকাতে, তোর কাছে জঘন্য মনে হয় নাই? ডাকসুকে বেশ্যাপাড়া বলছে, ও ঠিকই বলছে, ওই যে সত্য তো। যদি ডাকসু বেশ্যাপাড়া না হইতো তাহলে মোস্তফা ফিরোজের মতন কুলাঙ্গার সাংবাদিক জন্ম নিত কিভাবে? ডাকসুতে তো এগুলো আছে, যারা যায় তারা দেখে, ঠিক আছে? ভরপুর, আপনি বসতে পারবেন না মাগরিবের নামাজের পরে। আশেপাশে কোনো ফুটপাতে আপনি এই যে আপনি সরওয়ার্দিতেও ঢুকতে পারবেন না, ফুলার রোডও যাইতে পারবেন না, ঢুকতে পারবেন না। আপনি যে পরিবেশ করে রাখছে এই সিন্ডিকেট নারী ব্যবসায়ীরা। তো ইদানিং মোস্তফা ফিরোজদের নিয়ে আমি বেশি বলে ফেলতেছি, সম্ভবত আপনারা বিরক্ত হলে ক্ষমা করবেন। সে আসলে সংবাদের নামে বিরক্ত চড়াচ্ছে, অ্যাক্টিভিজম করছে, রাজনীতি করছে, সে নিরপেক্ষ থাকতে পারছে না। সে কিছু কিছু বিষয় আশ্চর্য হয়। ওই যে ব্যারিস্টার ফুয়াদ রোকসানা আঞ্জুম নিকুলকে বলছে না, রোকসানা আঞ্জুম নিকুল বলছে, আশ্চর্য, আপনি স্বাধীনতা 30 লক্ষের ব্যাপার কথা বললে আপনি আশ্চর্য হন কেন? আমার কাছে তো আশ্চর্য লাগে। তখন ব্যারিস্টার ফুয়াদ বলছে, আপনি তখন কেন আশ্চর্য হন না, যখন বেয়ারট দিয়ে কাদের সিদ্দিকী খুঁচিয়ে মানুষ মেরেছে, 28 অক্টোবর লবিগুটা দিয়ে মানুষ মেরেছে, তখন তারা আশ্চর্য হয়। তারা এখন আশ্চর্য হয়। সবাই ভালো থাকে।